প্রিয় ছাত্রছাত্রীরা, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের 5 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত। আমরা এর আগে ভেক্টরের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভেক্টরের যোগ। তো আমরা ভেক্টরের যোগে যে সকল নিয়ম কাজে লাগিয়েছি সেগুলো ছিল ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এইগুলো। তো সেই নিয়মগুলো কাজে লাগাতে গিয়ে আমরা কতগুলো ভেক্টরের মধ্যে যোগ করতে পেরেছি নিশ্চয়ই মনে আছে। আমরা 2টো ভেক্টরের মধ্যে যোগ করেছি। এইবার যদি একাধিক ভেক্টর যোগ করতে হয় তখন কি বারবার এই নিয়মগুলো অ্যাপ্লাই করতে করতে যেতে হবে, সেটা বেশ অসুবিধাজনক। তো আজকে এমন একটা নিয়ম শিখব যে নিয়মে তোমাকে 3টে 4টে 5টা 10টা 20টা যতগুলোই ভেক্টর দেখ না কেন তাদেরকে তুমি খুবই সহজে যোগ করে ফেলতে পারবে। এবং এই নিয়ম আগের নিয়মের থেকে অনেক সহজ এবং সরল এবং অনেক বেশি পাওয়ারফুল এই নিয়ম, কারণ তুমি অসংখ্য ভেক্টরের যোগ খুবই সহজে, মানে একদম চোখের পলকের পড়তে যে টাইম লাগে সেই টাইমে করে ফেলতে পারবে। তো এই যোগটা করার জন্য আমাদের অবশ্যই আগের দিনের ক্লাসের জ্ঞান, মানে আমার ক্লাস 4-এর যে বিষয়বস্তু উপাংশে বিভাজন, সেই জ্ঞানটা অবশ্যই লাগবে। যদি সেই জ্ঞানটা না থেকে থাকে অবশ্যই ভিডিওটা দেখে নেবে। তো দেখে নিয়ে আমরা এই ভিডিওটা দেখতে শুরু করব। তো যে নিয়মটার কথা বলছি সেটা হচ্ছে বিভাজন প্রক্রিয়ায় বহু ভেক্টরের সংযোজন, মেথড অফ রেজলিউশন। তো এখানে আমরা কি করি সেটা বোঝানোর আগে আমি এই প্রক্রিয়াটার একটা নাম দিয়েছি, অবশ্যই আমার নিজস্ব দেওয়া নাম, সেটা হচ্ছে কচু কাটা নিয়ম। তার মানে হচ্ছে সব কেটে কুচি কুচি করো, সেগুলোকে আবার সুন্দর করে জোড়া লাগাও। তো কেন এই কথা বলছি সেটা আমি পরপর তোমাদের বোঝাচ্ছি। দেখো, প্রথমেই ধরো তোমাদের একাধিক ভেক্টর দেওয়া আছে। আমি আমার আলোচনার সুবিধার্থে 2টোর বেশি, মানে 3টে ভেক্টর নিয়ে কাজ করছি। 3টে 4টে 5টা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো অলরেডি শেখানো আছে প্রত্যেকটা ভেক্টরকে একই আদিবিন্দু থেকে কিভাবে আনতে হয়। আমরা তার সমান্তরাল ভেক্টর, সমান ভেক্টর আঁকিয়ে সেগুলো করে নিয়েছি। তো প্রথম কর্তব্য সব ভেক্টরগুলোকে একই আদিবিন্দু থেকে আনা এবং সেই আদিবিন্দু থেকে পরস্পর লম্ব 2টো অক্ষ ধরে নেওয়া। তো আঁকার সুবিধার্থে আগেই আমি পরস্পর লম্ব 2টো অক্ষ আঁকিয়ে নিচ্ছি। ধরো এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, কিন্তু আগে অক্ষ নয়, আগে ওই ভেক্টরগুলোকে একই আদিবিন্দু, সেটা ধরো এই বিন্দুতে নিয়ে আসতে হবে। তো আমি 3টে ভেক্টরের কথা ভাবছি। একটা ভেক্টর ধরো এটা এ ভেক্টর, দেখতে পাচ্ছ কোন দিকে ক্রিয়াশীল। আর একটা ভেক্টর করছি, ধরো এটা বি ভেক্টর, এটা অন্য একটা দিকে ক্রিয়াশীল, দেখতেই পাচ্ছ। আর একটা ভেক্টর ধরো সি ভেক্টর, এদিকে ক্রিয়াশীল। এরকম আরও ধরতে পারো। আমি তো মাত্র 3টে ধরে করব, আমার আঁকাটা অতটা ঘিচিমিচি হবে না। তো 3টে ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এদের লব্ধি করতে হবে। তো এদের লব্ধি করতে গিয়ে প্রথমে আমরা কি করব, প্রত্যেকটা ভেক্টর ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে সেইটা দেখে নেব। তো ধরে নাও এ ভেক্টরটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, বি ভেক্টরটা করেছে বিটা কোণ, আর সি ভেক্টর ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে ধরো গামা কোণ করেছে। এইবার পরবর্তী বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে উপাংশে ভেঙে নেওয়া। কোন দিক বরাবর, কেমন উপাংশ? অবশ্যই লম্ব উপাংশ, এবং একটা উপাংশ থাকবে এক্স অক্ষ বরাবর আর একটা উপাংশ থাকবে ওয়াই অক্ষ বরাবর। দেখতেই পাচ্ছ অ্যাঙ্গেলগুলো যেহেতু ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে নেওয়া হয়েছে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশগুলো অ্যাঙ্গেলে আছে, তার মানে কোণে আছে। কোণে কি আসে? আগের দিন শিখিয়েছিলাম, কোণে আসে কস। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের জন্য কস আসবে, আর অন্য উপাংশগুলোর ক্ষেত্রে, মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোর ক্ষেত্রে কি আসবে? সাইন। তো যদি আমি বাস্তব উপাংশ ভাঙি তাহলে আমাকে তো সেই সামান্তরিক কমপ্লিট করতে হয়। একটা উপাংশ এই দিকে হবে, একটা এর ক্ষেত্রে এরকম 2টো উপাংশ হবে, একটা এই দিকে একটা এই দিকে। এর ক্ষেত্রেও তেমনিভাবে আমি দেখতে পাচ্ছি 2টো উপাংশ পাবো। তো এই যে এ ভেক্টরের উপাংশগুলোর নাম কি দেবো? এক্স অক্ষ বরাবর নাম দিলাম এ এক্স, এখানে কিন্তু মান লিখছি আমি। ওয়াই অক্ষ বরাবর নাম দিলাম এ ওয়াই। বি ভেক্টরের জন্য আমি কি দিচ্ছি? ওয়াই অক্ষ বরাবর বি ওয়াই, এক্স অক্ষ বরাবর এটা বি এক্স। সি ভেক্টর দিলাম সি এক্স,
আর এদিকে সি ওয়াই। এবার এই কাজটা করার পরে আমরা কি করব না, এক্স অক্ষ আগে ভেবে নিই এই এ এক্স বি এক্স সি এক্স এদের মানটা কত আসলে। সেগুলো অলরেডি তোমরা জানো, সি এক্স সমান কত হবে, পি এক্স সমান কত হবে, আর এ এক্স সমান কত হবে। তো দেখো এদিক থেকে শুরু করছি। এ ভেক্টরের এক্স অক্ষের সঙ্গে কত কোণে আছে, আলফা কোণে। তাহলে আলফা কোণে উপাংশটা এক্স অক্ষ বরাবর উপাংশটা কী হবে, সোজা কথা এ কস আলফা। এটা কিন্তু এ ভেক্টরের মান। বি এক্সের ক্ষেত্রে একই রকমভাবে কী হবে, বি কস বিটা, কারণ সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা বিটা। সি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা দেখো এই বড় অ্যাঙ্গেল, সেটা কী লেখা আছে, গামা। তাহলে সি ভেক্টরের জন্য কী হবে, সি কস গামা। একই রকমভাবে এই সি ওয়াইটা কী হবে, বি ওয়াইটা কী হবে, এ ওয়াইটা কী হবে সেটাও ভেবে নিই। ডান দিক থেকে আবার ভাবছি, এ ওয়াই এক্স অক্ষ বরাবর উপাংশ যদি এ কস আলফা হয়, তাহলে ওয়াই অক্ষ বরাবর কী হবে, অন্যটা মানে এ সাইন আলফা। এটাও একই রকমভাবে বি সাইন বিটা, এটা একই রকমভাবে সি সাইন গামা। তাহলে যদিও আমার এখন এই থিওরি পোর্শনের জন্য প্রয়োজন নেই, তবুও আমি তোমাদের দেখিয়ে দিলাম যে উপাংশ ভাঙলে উপাংশগুলোর ভ্যালু কী আসবে। অলরেডি তোমরা এগুলো জানো। এইবার দেখো মজার ব্যাপারটা কি দাঁড়ালো। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি কাজটা করছি তিনটে ভেক্টরকে জোড়ার, এরকম ভেঙে দিলাম কেন, উল্টো কাজ করছি তো, তিনটে ভেক্টর জুড়তে গিয়েই তো নাভিশ্বাস অবস্থা, তার উপরে ভেঙে 6টা ভেক্টর পেয়ে গেলাম। তিনটে ভেক্টর এক্স অক্ষ বরাবর, তিনটে ভেক্টর ওয়াই অক্ষ বরাবর। বাপরে বাপ, তিনটে ভেক্টর জুড়তে গিয়েছিলাম, 6টা ভেক্টর পেলাম। কি কাজ করলাম আমি, তো কাজটাকে কঠিন করে নিলাম। কিন্তু না, একটু ভালো করে দেখো কাজটা কঠিন হয়নি। কেন কঠিন হয়নি, কারণ এই তিনটে ভেক্টর এক্স অক্ষ বরাবর চলে এসছে ভাঙার পরে, আর তিনটে ভেক্টর ওয়াই অক্ষ বরাবর চলে এসছে। তাহলে সুবিধাটা কি, যদি একই রেখা বরাবর থাকে ভেক্টরগুলো, তাহলে একই অভিমুখে হলে স্কেলারের মতো যোগ হয়ে যায়, বিপরীত অভিমুখে হলে স্কেলারের মতো বিয়োগ হয়ে যায়। তাহলে আমি বুঝতে পারলাম যে তিনটে ভেক্টরকে যোগ করা, তিনটে করে ভেক্টরকে যোগ করা খুব সহজ হয়ে গেল। ভেক্টরের কোনো জটিল নিয়মে যাব না, স্কেলারের মতো নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে এক্স অক্ষ বরাবর তিনটে ভেক্টর কোনগুলো, তাদের মান দেখতে পাচ্ছি, দেখো সি কস গামা, বি কস বিটা, এ কস আলফা। একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সি সাইন গামা একটা ভেক্টরের মান, আর একটা ভেক্টর বি সাইন বিটা, এ সাইন আলফা। তাহলে এক্স অক্ষ বরাবর টোটাল ভেক্টর ক্যাপিটাল এক্স, অবশ্যই মান বলছি ক্যাপিটাল এক্সটাকে, সেটা সমান কী হবে, এই তোমার সোজা কথা এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স হবে। এ এক্স বি এক্স সি এক্স সমান কত, উপরে দেখতে পাচ্ছ। এবার আর একটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে যে স্যার আপনি সব যোগ করলেন কেন, অভিমুখ বিপরীত হলে তো বিয়োগও হবে। আচ্ছা, সেই বিষয়টা একটু বলি। দেখো এই যে আলফা বিটা গামা কোণগুলো ধরা হয়েছে, দেখো ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে। কোনোটা কোণ, যেমন আলফাটা সূক্ষ্ম কোণ, তারপরে দেখো স্থূল কোণ আছে, প্রবৃদ্ধ কোণ আছে। তা সব কোণগুলোকে যখন সূক্ষ্ম কোণে কনভার্ট করা হবে না, কেউ যদি বিয়োগ করার কথা থাকে, মানে অভিমুখ বিপরীত হওয়ার জন্য যদি সে মাইনাস হওয়ার কথা থাকে, কোণগুলোকে সূক্ষ্ম কোণে কনভার্ট করলে অটোমেটিক তার সামনে মাইনাস সাইন চলে আসবে। এই যেমন বি এক্স মানে কি, বি কস বিটা। বি কস বিটা দেখো এক্স অক্ষ বরাবর এই যে বি ভেক্টরের উপাংশ কোন দিকে, এই দিকে ঋণাত্মক দিকে, তাহলে তো অবশ্যই এ এক্স মাইনাস বি এক্স করা উচিত ছিল। আবার সি এক্সেরও দেখো এই দিকে মাইনাস সি এক্স করা উচিত ছিল। আমি শব্দ যোগ লিখলাম, কেন লিখলাম, যখন এই মানগুলো পুট করব, বি এক্স সি এক্সের মান, বি এক্স সি এক্সের মান, এই যে বিটা আলফা বিটা গামা কোণগুলোকে যখন কনভার্ট করা হবে সূক্ষ্ম কোণে, অটোমেটিক মাইনাস সাইন চলে আসবে। তো ওই জন্য মাইনাস সাইন নিয়ে অত ভাবার কিছু নেই। অ্যাঙ্গেলগুলো যদি আমি ধরে নিই ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, তাহলে অ্যাঙ্গেলগুলো সূক্ষ্ম কোণে কনভার্ট করলে অটোমেটিক মাইনাস সাইন আসবে। এটা নিয়ে আমার অত মাথা ঘামানোর দরকার নেই। তবে হ্যাঁ, অঙ্ক করার সময় অনেক সময় আমরা চোখে দেখেই বুঝে নিই, প্লাস করবো না মাইনাস করবো, সেটা যখন নিউমেরিক্যাল সলভ করবো তখন আসবে। তাহলে আপাতত আমরা কি বুঝলাম, যে এক্স অক্ষ বরাবর তিনটে ভেক্টর চলে আসলো, তাহলে তাদেরকে জাস্ট যোগ করে দিলাম। যদি কেউ বিয়োগ হওয়ার কথা থাকে, অ্যাঙ্গেলগুলোকে কনভার্ট করলে অটোমেটিক মাইনাস সাইন চলে আসবে। একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবরও তিনটে ভেক্টর আছে দেখতে পাচ্ছ, এদের যে লব্ধি সেটা ক্যাপিটাল ওয়াই লিখছি, অবশ্যই এটা ভেক্টর লিখছি না, ভেক্টরটার মান লিখছি লব্ধি ভেক্টরের, সেটা সমান কী হবে, এখানেও সেই একই রকমভাবে যোগ হবে। একই রেখা বরাবর থাকার ফলে আমি এটা করতে পারছি,
AY প্লাস BY প্লাস CY। একই রকমভাবে এখানে যেমন ছবিতে দেখতে পাচ্ছ CYটা নিচের দিকে, ওটা বিয়োগ হওয়ার কথা ছিল। একই কথা আবার বলবো, যখনই ওর CY এর মানটা বসাবো, এই যে C সাইন গামা, গামাটা প্রবৃত্ত কোণ, ওটাকে যখন কনভার্ট করা হবে সূক্ষ্মকোণে অটোমেটিক মাইনাস সাইন চলে আসবে। তাহলে দেখো এইবার কিন্তু একটু আমরা শান্ত হয়েছি। কেমন, প্রথমে বেশ মনটা অশান্ত লাগছিল, 3টে ভেক্টর দিয়েছে, কী ঝামেলা, স্যার ভেঙে 6টা ভেক্টর করে দিল। তারপরে দেখো দারুণ সুবিধা পেয়ে গেলাম, 3টে করে জোরে জোরে দিয়ে মাত্র 2টো ভেক্টর পেয়ে গেলাম। তাহলে ভাবো আমাকে যদি 10টা ভেক্টর দিত, আমি ভেঙে কিন্তু 20টা ভেক্টর পেয়ে যেতাম। ঠিক তার পরের লাইনেই এক্স অক্ষ বরাবর 10টা জুড়ে একটা হতো, ওয়াই অক্ষ বরাবর 10টা জুড়ে আরও একটা হতো। মানে আলটিমেটলি আমি এখানে কটা ভেক্টরে চলে আসবো? 2টো। আমাকে 1000টা ভেক্টরই দেখ না কেন, এই লাইনে এসে আমি 2টো ভেক্টরে পৌঁছে যাব। এবং শুধু তাই নয়, সেই 2টো ভেক্টর আবার দারুণভাবে আছে। একটা ভেক্টর আছে এক্স অক্ষ বরাবর, সেটা হচ্ছে এক্স ভেক্টর, আর একটা ভেক্টর আছে ওয়াই অক্ষ বরাবর, সেটা হচ্ছে ওয়াই ভেক্টর। এবং যেহেতু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর দুটো, ওদের মাঝে অ্যাঙ্গেল তো বুঝতেই পারছো 90 ডিগ্রি। তাহলে দারুণ সুবিধা পেলাম, 2টো ভেক্টর তাদের মাঝে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে লব্ধি স্পেশাল কেসের ফর্মুলা, ভেক্টরের যখন আমরা ওই ত্রিভুজ সূত্র শিখেছিলাম তারপরেই জেনে ফেলেছিলাম 2টো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল 90 হলে স্পেশাল কেসে যে ফর্মুলা লব্ধির, সেটা কি হয়? সোজা কথা, আর সমান কী হবে? √ এক্স ভেক্টরের মানের স্কোয়ার যোগ ওয়াই ভেক্টরের মানের স্কোয়ার। আর যদি এই অ্যাঙ্গেলটা বার করতে চাই, ধরলাম সেটা ফাই, তাহলে ট্যান ফাই সমান কী হচ্ছে? দেখো এইটুকুন মানে ওয়াই ভেক্টরের মান মানে ওয়াই, আর এইটুকুন মানে এক্স ভেক্টরের মান মানে এক্স। ট্যান ফাই লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই বাই এক্স। সেখান থেকে ফাই সমান কী হবে না, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই পদ্ধতিতে খুব সহজে অসংখ্য ভেক্টরের যোগ করা সম্ভব। কোনো নিউমেরিক্যালে যখনই দেখবে যে একাধিক ভেক্টর আছে, তখন একবার চেক করে নেবে যে এই পদ্ধতিতে কাজ হবে কি না। এই পদ্ধতিতে কাজ করতে পারলে কাজটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এবার আমরা একটা অঙ্কে চলে আসবো, যে অঙ্কের সাহায্যে যে থিওরি পোর্শনটা শিখলাম সেটাকে আরও ভালোভাবে বুঝবো। তো অঙ্কটা তোমরা অনেক বই পেয়ে যাবে, ছায়া প্রকাশনীর বইও পাবে। আমি একটু পড়ছি। এক ব্যক্তি উত্তর দিকে 30 মিটার গিয়ে দিক পরিবর্তন করলো। আচ্ছা, বোঝার সুবিধার্থে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টটা দেখাচ্ছি। নর্থ সাউথ এই বরাবর ধরলে এদিকে ইস্ট ধরতে হবে, এদিকে ওয়েস্ট ধরতে হবে, তোমরা জানো। এক ব্যক্তি প্রথমে কোন দিকে গেল? উত্তর দিকে। আচ্ছা, আমি এক কাজ করি, আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে নিই, আঁকতে সুবিধা হবে। এক্স অক্ষ ধরলাম ইস্ট ওয়েস্ট বরাবর, আর ওয়াই অক্ষ ধরলাম নর্থ সাউথ বরাবর। তাহলে এইবার আঁকি। এক ব্যক্তি উত্তর দিকে 30 মিটার গেল। তাহলে উত্তর দিক মানে ধরো শুরু হচ্ছে, সব ভেক্টরকে আমি একই আদিবিন্দু থেকে আঁকবো। বিভাজনের মাধ্যমে সংযোজনের নিয়মই হচ্ছে যতগুলো ভেক্টর আছে সবাইকে একই আদিবিন্দু থেকে আঁকবো। ধরো আমি এই মূলবিন্দু ও থেকে আঁকবো। তাহলে প্রথমে ধরো এক দূরত্ব গেল ও থেকে, কত না 30 মিটার, উত্তর দিকে উপর দিকে আঁকলাম। তারপরে কি করছে? দিক পরিবর্তন করে পূর্ব দিকে 20 মিটার গেল। তাহলে আসলে কেমন গেল? এই গিয়ে আবার এদিকে 20, কিন্তু আমি সব ভেক্টরগুলোকে একই আদিবিন্দু ও থেকে আঁকবো। তাহলে এখান থেকে আবার এদিকে 20 আঁকলাম, 20 মিটার। তারপরে কি করলো? তারপরে আবার দক্ষিণ পশ্চিম। তাহলে এই গেল, এই গেল, দক্ষিণ পশ্চিম মানে এই অ্যাঙ্গেলে 45 ডিগ্রি, সেটাও আঁকবো এখান থেকে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কত গেল না 30√2 মিটার, 30√2 মিটার। দক্ষিণ পশ্চিম মানেই এই অ্যাঙ্গেল, এদিকে ধরি বা এদিকেই ধরি, সেটা কত হবে? 45 ডিগ্রি। দিয়ে বলেছে প্রারম্ভিক অবস্থান মানে ও বিন্দু সাপেক্ষে মোট সরণ কত। দেখো 3টে সরণ ভেক্টর দেওয়া আছে, একটা 30 মিটার উত্তর দিকে, তারপর একটা 20 মিটার পূর্ব দিকে, তারপর একটা 30√2 মিটার দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে এই 3টে সরণ ভেক্টর যদি আমি এমনি ছবি আঁকতাম, যে এই দিকে গেল, তারপরে এই দিকে গেল, তারপরে এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোথায় যাবে, এরা মানে আন্দাজ করতে খুব অসুবিধা হতো যে কতদূর যাবে, এখানেই এসে ঠেকবে কি না, মানে ছবিটা এরকম হবে না ছবিটা এরকম হবে, একটু আন্দাজ পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে, না ছবিটা এরকম হবে, আন্দাজ পাওয়া খুব কঠিন। তো এই সব ঝামেলাতে আমরা যাবই না,
আমরা 3টে ভেক্টরকে আঁকিয়ে নিলাম একই আদিবিন্দু থেকে। এইবার যে ভেক্টরগুলো অ্যাক্সিস বরাবর আছে তাদেরকে আর উপাংশে ভাঙার দরকার নেই, যে নেই তাকে ভাঙি। তাহলে সেই প্যারালেলোগ্রাম ল, সামান্তরিক সূত্র, তাহলে এদিকের উপাংশটা কত হবে? 30√2, অ্যাঙ্গেল তো 45, তাহলে কস 45 ডিগ্রি, কস 45 তো 1/√2, তাহলে হয়ে গেল 30। এই দিকের উপাংশটা কী হবে? অন্যদিকে একটা সাইন হয় তোমরা জানো, 30√2 সাইন 45, তাহলে কত হবে? সাইন 45 ও 1/√2, তাহলে 30। তাহলে এবার আমি কি দেখলাম, অঙ্কটায় কি পেলাম ভালো করে বুঝি। দেখো, উত্তর দক্ষিণে আলটিমেটলি কি কোনো স্মরণ হয়েছে? দেখো, উত্তর দিকে 30, দক্ষিণ দিকেও 30। এই যে উত্তর দিকে 30, আবার দেখছি উপাংশের মাধ্যমে দক্ষিণ দিকে স্মরণ কত হয়েছে? 30। ডিরেকশান উল্টো মাইনাস চিহ্ন দিলাম। একটু আগে যে নিয়ম শিখেছিলাম, সব অ্যাঙ্গেল এই ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে ধরে নিয়ে অ্যাঙ্গেলের মান যখন বসাবো মাইনাস অটোমেটিক আসবে। আর এখানে আমি যেহেতু বুঝতেই পারছি এই দিকে উপাংশ দুটো আছে, আমি এমনি মাইনাস চিহ্ন চোখে দেখে বসিয়ে দিতে পারছি, কারণ একটা ভেক্টর উত্তর দিকে আর এই ভেক্টরের উপাংশটা দক্ষিণ দিকে, উল্টো দিক মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, তাহলে সমান 0। তাহলে কি বুঝছি? তাহলে উত্তর দক্ষিণ দিক বরাবর কোনো স্মরণ হলো না। এবার পূর্ব পশ্চিম দিক বরাবর কি কোনো স্মরণ হলো সেটা দেখি। পূর্ব দিকে কত? 20, পশ্চিম দিকে কত? 30। তাহলে কোন দিকে বেশি? পশ্চিমে। তাহলে বুঝলাম আলটিমেটলি টোটাল স্মরণটা কোন দিকে হয়েছে? পশ্চিমে। তাহলে পশ্চিম দিকে স্মরণ কত? পশ্চিমে স্মরণ কত না 30 - 20 = 10 মিটার। তো ব্যাপার যেটা হচ্ছে, যদি এই অঙ্কে আমি উত্তরে বা দক্ষিণে একটা স্মরণ পেতাম আর পশ্চিমে যেমন 10 পেয়েছি তেমন পেতাম, তাহলে আলটিমেটলি রেজাল্ট কী করতাম না √এটা² যোগ ওই যে মানটা পেতাম তার স্কোয়ার, একটু আগে থিওরিতে যেটা শিখলাম। কিন্তু এখানে আমার সুবিধা হলো কি, উত্তর দক্ষিণ দিকে টোটাল স্মরণ 0 হয়ে গেছে, তাহলে ওটাকে নিয়ে ভাবতেই হলো না। আর পূর্ব পশ্চিম দিকে দেখছি, পশ্চিম দিকে 30, পূর্ব দিকে 20, তাহলে বুঝতে পারলাম আলটিমেটলি স্মরণ কোন দিকে হয়েছে? পশ্চিম দিকে হয়েছে। কত? 30 - 20 মানে 10 মিটার। তাহলে এইভাবে কত সহজে দেখো আমি বুঝে গেলাম আলটিমেটলি স্মরণটার মান কত, 10 মিটার। দিক কি? পশ্চিম দিক। এমনি আঁকতে গেলে কিন্তু বেশ অসুবিধা হয়ে যাচ্ছিল। ছাত্রছাত্রীরা, পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা যদি আমরা ভালোভাবে না শিখি তাহলে ভেক্টরের যোগ বিয়োগ গুণ সব কিছু শেখায় অসম্পূর্ণ হয়ে যাবে। আর এই নিয়মটা যদি আমরা শিখে নিই তাহলে ভেক্টরের যোগ বিয়োগ করা একেবারে আমাদের কাছে নস্যি হয়ে যাবে, মানে কিছুই মনে হবে না ওটাকে আর। স্কেলারের যোগ বিয়োগ যেমনিভাবে করতাম ঠিক তেমনিভাবে ভেক্টরের যোগ বিয়োগ আমরা করতে পারবো। তো বিষয়টা হচ্ছে ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। তো দেশ কী জিনিস তোমরা জানো, আমরা ত্রিমাত্রিক দেশে বাস করি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দিয়ে আমরা সেই দেশকে রিপ্রেজেন্ট করি। তার সাথে কালেরও গুরুত্ব আছে, দেশকাল নিয়ে চতুর্মাত্রিক বিশ্ব। তবে এখানে আমরা ত্রিমাত্রিক দেশ নিয়ে আলোচনা করব এবং সেখানে একটা ভেক্টরকে প্রকাশ করব। তো ত্রিমাত্রিক দেশ আঁকার সুবিধার্থে আমরা প্রথমে একটা সমকোণী চৌপল বা আয়তঘন আঁকিয়ে নেব। তো সেটা আমি আগে আঁকছি। তোমরা যে নিয়মটাই সুবিধা পাও আমি সেই নিয়মটাই ফলো করছি। পরপর দুটো সামান্তরিক দেখি তোমরা আঁকিয়ে নাও। সামান্তরিক বলছি, আয়তক্ষেত্র। আমিও তেমনি আঁকলাম, দিয়ে মাথায় মাথায় যোগ করে দাও। তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে আঁকো, অসুবিধা নেই। তাহলে একটা সমকোণী চৌপল আঁকলাম। তার পিছনের এই যে কর্ণের বিন্দুটাকে, ওটাকে আমি মূল বিন্দু ধরে নিয়ে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষটাকে চয়েস করে নিলাম। মনে রাখবে এক্স ওয়াই জেড ঘড়িকাটার বিপরীত দিকে ঘোরাবে। হ্যাপাজেটলি এক্স ওয়াই জেড লিখলে কিন্তু মিলবে না সব কিছু। যখনই অক্ষের নাম দেবে এক্সের পরে ওয়াই, এক্সের পরে জেড দিয়ে বসবা না, এবং ঘোরা বা ঘড়ির কাটার বিপরীত দিকে, দেখো এই দিকে ঘুরবে। তাহলে এটা এক্স অক্ষ নাম দিলাম, এটা ওয়াই অক্ষ নাম দিলাম, এটা জেড অক্ষ নাম দিলাম। এইবার এই যে ত্রিমাত্রিক দেশ, এই ত্রিমাত্রিক দেশে একটা ভেক্টর আছে, যে ভেক্টরের আদিবিন্দু ওতে আর অন্তিম বিন্দুটা হচ্ছে এই মাথায়। এই মাথার নামটা আমি দিচ্ছি পি কিউ আর এস, আর এখানে দিলাম এ বি সি।
আচ্ছা, এইবার এই ওপি ভেক্টরটা ধরো আর ভেক্টর। এই আর ভেক্টরটা ত্রিমাত্রিক দেশে আছে, আদি বিন্দু মূল বিন্দুতে, অন্তিম বিন্দু পি বিন্দুতে। ধরে নিচ্ছি পি বিন্দু স্থানাঙ্ক স্মল এক্স কমা স্মল ওয়াই কমা স্মল জেড। তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা যদি স্মল এক্স কমা স্মল ওয়াই কমা স্মল জেড হয়, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এইটুকুন হবে এক্স, এইটুকুন হবে ওয়াই, আর এইটুকুন হবে জেড। সোজা কথা, এই যে সমকোণী চৌপলটা আঁকলাম, তার একদিকের দৈর্ঘ্যটা যেন ওয়াই, ওইদিকে প্রস্থ যেন এক্স, আর উচ্চতা যেন জেড হয়ে গেল। বাকি বাহুগুলোর হাইট নিশ্চয়ই আন্দাজ করে ফেলতে পারছো। আচ্ছা, এইবার আমরা করব কি, তিনটে একক ভেক্টর ধরে নেব। একক ভেক্টর কি আশা করি মনে আছে? একক ভেক্টরের মান এক, আর দিকটাকে বোঝাই এই ভেক্টরটা। তো এক্স অক্ষের, ধনাত্মক এক্স অক্ষের দিকে একক ভেক্টরটাকে ধরছি আই ক্যাপ, ধনাত্মক ওয়াই অক্ষের দিকে একক ভেক্টরটা ধরছি জে ক্যাপ, আর ধনাত্মক জেড অক্ষের দিকে ধরছি কে ক্যাপ। একক ভেক্টরকে ধরতে গেলে ক্যাপ লিখতে হয়, তোমরা জানো। আচ্ছা, আর একটা কাজ করছি, এই ও কিউকে যুক্ত করে দিচ্ছি। মোটামুটি আমার আঁকা কমপ্লিট। এবার তোমাদের একটা ত্রিভুজ দেখতে বলছি। ত্রিভুজটার নাম আমি লিখছি, ত্রিভুজ ও কিউ পি। এই ত্রিভুজটা খেয়াল করো, যদি এই বরাবর একটা ভেক্টর থাকে আর এই বরাবর একটা ভেক্টর থাকে, মানে ও কিউ ভেক্টর আর কিউপি ভেক্টর, দেখো ওরা একই ক্রমে আর বিপরীত ক্রমে হয়ে যাচ্ছে ওপি ভেক্টর মানে আর ভেক্টরটা। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারছি ত্রিভুজ সূত্র অনুসারে আর ভেক্টর সমান ও কিউ ভেক্টর প্লাস কিউ পি ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান কী হয় সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। কোন ত্রিভুজ থেকে? আর ত্রিভুজ ও কিউ পি, এই যে এই ত্রিভুজটা থেকে পেয়েছি। আমি সেট করে দিলাম। এবার আর একটা ত্রিভুজের কথা বলছি, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আমি সেট করলাম। এই ত্রিভুজে দেখো দুটো ভেক্টর, এই ও থেকে আর এর দিকে যদি একটা ভেক্টর নিই, আর আর থেকে কিউ এর দিকে যদি একটা ভেক্টর নিই, তাহলে দেখো ত্রিভুজ সূত্র অনুসারে ত্রিভুজটার নামটা লিখছি ও আর কিউ। ওখানে ত্রিভুজ সূত্র অনুসারে কী হচ্ছে, ও আর ভেক্টর প্লাস আর কিউ ভেক্টর সমান হয়ে যাচ্ছে ও কিউ ভেক্টর। তাহলে ওখান থেকে পাচ্ছি ও কিউ ভেক্টর সমান ও আর ভেক্টর প্লাস আর কিউ ভেক্টর। আচ্ছা, হলো। তাহলে ও কিউ ভেক্টরের মানটা পেলাম, সেটা ওখানে বসিয়ে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে, আর ভেক্টর সমান ও কিউ ভেক্টরের মান বসালে ও আর ভেক্টর প্লাস আর কিউ ভেক্টর প্লাস আর কি পড়ে আছে কিউপি ভেক্টর। এবার কি পেলাম দেখো, ও আর ভেক্টর, দেখো ও থেকে আর অব্দি ডিস্টেন্সটা এক্স, আর ও থেকে আর এর দিকে একক ভেক্টর আই ক্যাপ। তাহলে ও আর ভেক্টরের মান এক্স, দিক আই ক্যাপ। তাহলে ও আর ভেক্টরের বদলে কি লিখতে পারি, মান ইন্টু দিক, তাহলে এক্স আই ক্যাপ। একই রকমভাবে আর কিউ ভেক্টর দেখো, আর কিউ এইটুকুন দেখো ওয়াই মানে, আর দিক হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ধনাত্মক ওয়াই অক্ষের, তার মানে জে ক্যাপ। তাহলে এটা হয়ে গেল ওয়াই জে ক্যাপ প্লাস ওপি। দেখো ওপি, আচ্ছা ওটা ওপি নয়, ওটা কিউপি, ভুল করে আমি ওপি লিখে ফেলেছিলাম। কিউপি দেখো, কিউপি কিউ থেকে পি মানে জেড, আর দিক হচ্ছে জেড অক্ষের সমান্তরাল, ধনাত্মক জেড অক্ষে, তাহলে কে ক্যাপ। তাহলে এটা হয়ে গেল জেড কে ক্যাপ। তাহলে দেখো দারুণভাবে আর ভেক্টরের রাশিমালাটা পেয়ে গেলাম, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে একটা ভেক্টর যার আদিবিন্দু 0 0 0 মানে ও বিন্দুতে, মূল বিন্দুতে, আর অন্তিম বিন্দু যদি এক্স কমা ওয়াই কমা জেড হয়, তাহলে ভেক্টরটার কে কীভাবে লেখা যাবে না, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই আর ভেক্টরটাকে আবার তুমি পি বিন্দুর স্থান ভেক্টর বা পজিশন ভেক্টরও বলতে পারো, কারণ ওর অবস্থানকে প্রকাশ করছে ত্রিমাত্রিক দেশে।
তাহলে এইভাবে খুব সহজেই আমি এক্স ওয়াই জেড এই স্থানাঙ্কের সাহায্যে আর ভেক্টরটাকে প্রকাশ করে ফেলতে পারলাম। তো এই প্রকাশ করাতেই আমাদের কাজ শেষ হয়ে গেল না, আমাদের এর সাথে সাথে আর ভেক্টরের মানটাকেও বার করতে হবে। মান বার করতে গিয়েও আমি ওই দুটো ত্রিভুজেরই সাহায্য নেব। প্রথমে চলে আসি ত্রিভুজ ও কিউ পি, ছবির দিকে আরেকবার তাকাই। ও কিউ পি, কোন অ্যাঙ্গেলটা 90 একটু ভাবি। দেখো পি কিউ বাহুটা কিন্তু জেড অক্ষের সমান্তরাল, আর ও কিউ বাহুটা কিন্তু এক্স ওয়াই তলে আছে। ও কিউ বাহুটা ত্রিভুজের এক্স ওয়াই তলে আছে, আর পি কিউ বাহুটা জেড অক্ষের সমান্তরাল। তাহলে এক্স ওয়াই তলের সঙ্গে জেড অক্ষের অ্যাঙ্গেল কত? 90। তাহলে এই কারণে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 হবে। তাহলে কিউ মাথার অ্যাঙ্গেলটা 90। একটু 3D ছবি ভাবো, ত্রিমাত্রিক দেখে ছবিটা ভাবো, তাহলে কিন্তু ভাবনাটা সহজ হবে। তাহলে এই অ্যাঙ্গেল যেই 90 হয়ে গেল, অতিভুজ হচ্ছে ওই যে বাহুটা আর ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছে, মানে ওপি। তাহলে আমি এই ত্রিভুজ থেকে কী লিখতে পারি? ও পির স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস কিউ পি স্কোয়ার। আচ্ছা হলো। এবার আর একটা ত্রিভুজের কথা ভেবেছিলাম, তার কথা ভাবো। ত্রিভুজ ও আর কিউ, এই ত্রিভুজে কোনটা সমকোণ ভাবি। দেখো ও আর বাহুটা এক্স অক্ষ বরাবর, আর আর কিউ বাহুটা ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমকোণ। তাহলে এই অ্যাঙ্গেলটা যেই সমকোণ হয়ে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, অতিভুজ হচ্ছে এই ত্রিভুজে ও কিউ। তাহলে আমি এই ত্রিভুজটাকে কী লিখতে পারি? ও কিউ স্কোয়ার সমান কি? ও আর স্কোয়ার ত্রিভুজ ও আর কিউ থেকে পাচ্ছি ও কিউ স্কোয়ার সমান ও আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার। তাহলে এই ও কিউ স্কোয়ারের মানটা যদি এখানে পুট করি, তাহলে কি লিখতে পাচ্ছি? ও পি স্কোয়ার সমান ও আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার প্লাস উপরে পড়ে আছে কিউ পি স্কোয়ার। এবার ও পি মানে কি একটু ভালো করে ভাবো। ও পি মানে আর ভেক্টরের মান, তাহলে আর তার স্কোয়ার। ও আর মানে দেখো এক্স লেখাই আছে। আর কিউ দেখো ওয়াই লেখা আছে। কিউ পি দেখো জেড লেখা আছে। তাহলে এখান থেকে আর সমান কি পেলাম? রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার। তাহলে দেখো কত সহজে ভেক্টরটার মানও পেয়ে গেলাম। কি না, রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার। তাহলে দেখো ত্রিমাত্রিক দেশে একটা ভেক্টরের আদিবিন্দু 0 0 0, অন্তিম বিন্দু এক্স ওয়াই জেড যদি হয়, তাহলে ভেক্টরটা কী হবে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ভেক্টরটার মান কী হবে? রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। মান পেয়ে গেলাম। এবার দিকে চলে আসি। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি উপরের ছবিটাকেই এখানে আরও একবার আঁকিয়েছি। তা ধরে নাও, দিক বোঝানোর জন্য আমরা এর আগে অ্যাঙ্গেলের কথা ভেবেছি, এখানেও তাই ভাববো। ধরে নাও এই আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। অ্যাঙ্গেলগুলো অবশ্যই ত্রিমাত্রিক দেশে। বোঝানোর সুবিধার্থে আমার এই ওয়াই ছবিটা এমনভাবে আঁকা আছে, ওয়াই অক্ষের সঙ্গে ব্যাপারটা বোঝাতে সুবিধা হচ্ছে। সেই জন্য আমি এই গামা কোণটাকে কীভাবে রিপ্রেজেন্ট করব তাতে আসছি। আমি এটা যোগ করলাম এ আর পি। কোন অ্যাঙ্গেলটা 90 ভাবি। দেখো এপিটা হচ্ছে এই উপরে এস এ বিপি তলে, এপি বাহুটা এস এ বিপি তল, আর নিশ্চয়ই আর ও সি কিউ তল সমান্তরাল হবে। তার মানে আর ও সি কিউ তল তো এক্স ওয়াই তল, তার মানে এস এ বিপি তলটাও এক্স ওয়াই তলের সমান্তরাল। অর্থাৎ তুমি ভেবে নিতেই পারো এপি বাহুটা এক্স ওয়াই তলের সমান্তরালে আছে, আর এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে জেড অক্ষর সঙ্গে এক্স ওয়াই তল বা তার সমান্তরাল যে কোনো তল বা তার সমান্তরালে অবস্থিত কোনো রেখা কত অ্যাঙ্গেল করবে? 90 ডিগ্রি। তাহলে বুঝলাম এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা খুঁজে বার করার অন্তর্দৃষ্টিটা কিন্তু জাগাতে হবে। আচ্ছা, ওই অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে ওই যে ত্রিভুজ এ ও পি, রিপিট করছি, এ ও পি এর অতিভুজ কোনটা? ওপিটা। আচ্ছা, তার মানে এই আর ভেক্টরের মান আর, সেটাই হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। আর ওখানে একটা অ্যাঙ্গেল আছে গামা,
তাহলে গামা কোণ সাপেক্ষে দেখো ভূমি কোণটা ওএটা, ওএটা কিন্তু পি বিন্দু স্থানাঙ্ক যেহেতু জেড, ওএটার দৈর্ঘ্য কিন্তু কি হবে, জেড হবে। তাহলে এই গামা অ্যাঙ্গেলের সাপেক্ষে জেডটা হচ্ছে ভূমি, আর অতিভুজ তো দেখতেই পাচ্ছি এই কোনটা না ওপি, সেটার মান আবার আর। তাহলে ভূমি আর অতিভুজ নিয়ে কিসের ফর্মুলা, কসের ফর্মুলা। তাহলে কস গামা সমান কি লিখতে পাচ্ছি, ভূমি বাই অতিভুজ, মানে জেড বাই আর। তাহলে একই রকমভাবে যদি আমরা কস আলফা করতাম, আচ্ছা কস বিটাটাকে করে নিই, কস বিটা সমান তাহলে কী হতো বুঝতেই পারছো, অনুরূপে ওয়াই বাই আর হতো। আর কস গামা সমান কি হতো না, আমার ভুল বলছি, কস আলফা সমান কি হতো না, এক্স বাই আর। এই তিনটে মান আমি আগে বার করে রাখলাম, দিয়ে এটা কোথায় লাগবে একটু পরে বুঝছি। এবার দিক বার করার জন্য আমরা কি করব, আর ক্যাপ বার করব। আর ক্যাপ মানে কি, আর ক্যাপ হচ্ছে একক ভেক্টর কোন দিকে, আর ভেক্টরের দিকে। কি করে পাবো আর ক্যাপকে, আর ভেক্টরকেই তার মান দিয়ে ভাগ করব। এবার আর ভেক্টরটা কী ছিল, একটু উপরে দেখতে পাচ্ছি আমরা এই বুড়ো আঙুল বরাবর। আর ভেক্টরের মান কি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই আর। এটাকে যদি ভাঙি তাহলে এক্স বাই আর আই ক্যাপ প্লাস ওয়াই বাই আর জে ক্যাপ প্লাস জেড বাই আর কে ক্যাপ হচ্ছে। এবার দেখো উপরে করেই ফেলা আছে যে এক্স বাই আর সমান কি কস আলফা, ওয়াই বাই আর সমান কি কস বিটা, জেড বাই আর সমান কি কস গামা। তাহলে সেই জন্য আমি লিখছি আর ক্যাপ সমান কস আলফা আই ক্যাপ প্লাস কস বিটা জে ক্যাপ প্লাস কস গামা কে ক্যাপ। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলগুলো, মানে ভেক্টরটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলগুলো কত করছে, সেই আলফা বিটা গামা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু খুব সহজে আমরা ভেক্টরের দিকটাকে বলতে পারবো। ভেক্টরের দিকে একক ভেক্টর আর ক্যাপ সমান কি না, কস আলফা এ ক্যাপ প্লাস কস বিটা জে ক্যাপ প্লাস কস গামা কে ক্যাপ। আবার কস আলফা কস বিটা কস গামা সমান কী হয় সেটাও তোমরা জানতে পেরে গেছো। তা এই কস আলফা কস বিটা কস গামা কী বোঝাচ্ছে, দিককে বোঝাচ্ছে। আবার এরা সবাই কোসাইন, সেই জন্য এদের নাম দেওয়া হয় ডিরেকশনাল কোসাইন বা দিক কোসাইন। রিপিট করছি, কস আলফা কস বিটা কস গামাকে কী বলা হয়, ডিরেকশনাল কোসাইন বা দিক কোসাইন। এবার যদি আমরা এই কস আলফা কস বিটা সমান কিছু ধরে নিই, ধরো কস আলফা সমান এল, কস বিটা সমান এম, আর কস গামা সমান এন। এল এম এন যদি ধরে নিই তাহলে ওই আর ক্যাপ সমান কি লিখতে পারি, দেখো আর ক্যাপ সমান কি আছে, কস আলফা আই ক্যাপ, তার মানে এখানে এল লিখবো, এখানে এম লিখবো, এখানে এন লিখবো। তাহলে কি হয়ে গেল, এল আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস এন কে ক্যাপ। তাহলে এই যে রাশিমালাটা পেলাম এটাই দিকের রাশিমালা, এবং এখানে এল এম এন এর মান বুঝতে পারছো। আর এই এল এম এনকে কী বলে, ডিরেকশনাল কোসাইন বা দিক কোসাইন। তাহলে দেখো যেই আমরা জানতে পারলাম যে একটা ভেক্টরের আদিবিন্দু 0 0 0 আর অন্তিম বিন্দু এক্স ওয়াই জেড, সঙ্গে সঙ্গে তিনটে জিনিস জানতে পারলাম। কি তিনটে জিনিস, এক নম্বর ভেক্টরটা কি, ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ যোগ ওয়াই জে ক্যাপ যোগ জেড কে ক্যাপ, এটা হলো। তারপরে কি জানতে পারলাম, ভেক্টরের মান কি, √x স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার। তারপরে কি জানতে পারলাম, ভেক্টরের দিক কি, আর ক্যাপ সমান এল আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস এন কে ক্যাপ। এই এল এম এনটা কী হচ্ছে, এল মানে কস আলফা, সেটা মানে এক্স বাই আর, এম মানে কস বিটা, সেটা মানে ওয়াই বাই আর, এন মানে কস গামা, সেটা হচ্ছে জেড বাই আর। তাহলে ভেক্টরটার নারী নক্ষত্র সব কিছু জানা গেল। তাহলে এইভাবে ত্রিমাত্রিক দেশে ভেক্টরটাকে প্রকাশ করা হয়। ভালো করে থিওরি পোর্শন বুঝে নাও, খাতায় নোট নিয়ে নাও, তারপরে এগুলো দিয়ে নিউমেরিক্যালসগুলো সলভ করতে হবে। একটা সহজ নিউমেরিক্যালস নিয়ে আসছি। ধরো দুটো ভেক্টর বলে দেওয়া আছে, যে দুটো ভেক্টর বলে দেওয়া আছে সে দুটো আবার ত্রিমাত্রিক দেশেও প্রকাশিত। দেখতেই পাচ্ছ, একটা 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর একটা i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 10k ক্যাপ। ধরো এটা এ ভেক্টর সমান এটা, আর আরেকটা ভেক্টর বি ভেক্টর সমান এটা। দিয়ে বলেছে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি আর ভেক্টর নির্ণয় করো। তাহলে আর ভেক্টর সমান কী হয়, সহজ কথা,
এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়, যেহেতু এ আর বি এর লব্ধি আর। এবার এ ভেক্টর সমান যেটা সেটা লিখে ফেলছি, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটার সঙ্গে যোগ করব যে ভেক্টর বি ভেক্টরটা, সেটা হচ্ছে i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 10k ক্যাপ। আচ্ছা, এইবার যেহেতু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর, তার মানে এরা পরস্পরের সঙ্গে সমকোণে আছে। আর তোমরা জানো একটা ভেক্টরের সমকোণে কোনো উপাংশ থাকে না, ওই জন্য এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এদের একে অপরের উপর কোনো প্রভাব নেই। তো সেই কারণে এদেরকে আমরা আলাদা আলাদা করে যোগটা করতে পারবো। আবার দেখো এই 2i ক্যাপ আর এই আই ক্যাপ এরা তো একই অভিমুখে, তাহলে জাস্ট নর্মাল যোগ হবে স্কেলারের মতো। একই কথা জে ক্যাপ এবং কে ক্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে এটা আমি একদম স্কেলারের মতো যোগ করলাম। দেখো কোনো সামান্তরিক সূত্র না, কোনো ত্রিভুজ সূত্র না, কত সহজে স্কেলারের মতো যোগ করে ফেলতে পারছি। তাহলে 2i ক্যাপ আর আই ক্যাপ হয়ে গেল 3i ক্যাপ, মাইনাস জে ক্যাপ 5j ক্যাপ হয়ে গেল 4j ক্যাপ, 2k ক্যাপ 10k ক্যাপ হয়ে গেল 12k ক্যাপ। তাহলে আমরা লব্ধি ভেক্টরটা পেয়ে গেলাম। এবার যদি বলে লব্ধির মান বার করতে, তাহলে আর সমান কী হবে না, রুট ওভার, অলরেডি আমরা ফর্মুলা জানি, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 12 স্কোয়ার। এটা করলে আশা করি 13 পাওয়া যাবে। তাহলে লব্ধি ভেক্টরের মান হয়ে গেল 13। এবার যদি দিকের কথা বলে, দিক পার করতে গেলে সেই আলফা বিটা গামা এই তিনটে পার করে দিতে হবে। মানে এক্স অক্ষের সঙ্গে ধরি আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা, জেড অক্ষের সঙ্গে গামা, তাহলে সেটা করতে হবে। অথবা তুমি একক ভেক্টর আর ক্যাপ বার করে দিতে পারো। এবার যদি বললো যে ওই আলফা বিটা গামা বার করতে, তাহলে সহজ কথা, ট্যান আলফা, এই আমরা তো ডিরেকশনাল কোসাইন পেয়েছি, কস আলফা সমান কি এক্স বাই আর। এক্স কত, 103, আর কত পেলাম 13। তাহলে সেখান থেকে আলফা সমান কি কস ইনভার্স 3/13। একই রকমভাবে তুমি বিটা কী পাবে, একবারই লিখে দিচ্ছি, বিটা সমান কী হবে কস ইনভার্স, এবার ওয়াই কত 4, তাহলে 4/13। তারপরে গামা সমান কী হবে, এবার জেডের ব্যাপার চলে আসছে, কস ইনভার্স জেডের জায়গায় কত আছে 12, তাহলে 12/13। তাহলে এইভাবে আমরা কিন্তু মানও বার করতে পারছি, দিকের অ্যাঙ্গেলগুলো বার করে ফেললাম। সেক্ষেত্রে একক ভেক্টর যদি বার করতে হয় তাহলে কি লিখব, আর ক্যাপ সমান এই যে 3/13 আই ক্যাপ যোগ 4/13 জে ক্যাপ যোগ 12/13 কে ক্যাপ, তেমনিভাবে লিখে দিতে পারবো। তাহলে দেখো যেই ত্রিমাত্রিক দেশে ভেক্টরটা প্রকাশিত হয়ে গেল, এদের যোগ বলো বিয়োগ বলো, বিয়োগ বললে যেরকম যোগ করলাম নর্মাল যোগ, বিয়োগ করলেও সেরকম নর্মাল বিয়োগই করব, খুবই সহজ হয়ে যাবে। তা আমি শুরুটা করে দিলাম, থিওরি পোর্শন শিখিয়ে দিলাম, অঙ্কের বেসিক ব্যাপারটা শেখালাম। এখানে কিন্তু আমার কাজ প্রায় শেষ। আমার কাজ যেখানে শেষ সেখান থেকে কিন্তু তোমাদের কাজ শুরু। তাহলে কিন্তু প্রচুর খাটতে হবে, বিভিন্ন রকম নিউমেরিক্যালস নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হবে। একদিনে পারবে না, আবার ভাবতে হবে, না পারলে আমি তো আছি। আমাকে এখানে এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কোনো অসুবিধা হলে। তাহলে দারুণ করে পড়াশোনা শুরু করো, আর অঙ্কগুলোকে একদম দারুণভাবে কায়দা করে ফেলো। এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে।